মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এখনো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও। আর আমার মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, যেটাতে আমি আমার বিভিন্ন রকমের রান্না ব্লগ এবং ট্রাভেলিং ভিডিও আমি এখানে দিয়ে থাকি। আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি। তো চলো আর দেরি করছো কেন, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশন তোমরা রেগুলার পেয়ে যাবে। তো চলো, আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কি নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ড্রাগন ফ্রুটসের যে চারাটি দেখতে পাচ্ছেন এটা নার্সারি থেকে কেনা। তো এই চারাগুলো আমি কিছুদিন আগে এটা কেনা হয়েছিল। তো এটা মোটামুটি 8-10 দিন মতো আমার বাড়ির টেম্পারেচারে রেখে দিয়ে আজকে আমি এটা প্রতিস্থাপন করব। তো এই প্রতিস্থাপন করার জন্য দেখো আমার টব মাটি সব সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। তো এইখানে যেটা করতে হবে, সর্বপ্রথম এরকম একটা বড় টব লাগবে, কারণ গাছের যে সাইজটা রয়েছে আর এই গাছ কিন্তু বেশ বড় সড়ো আকার ধারণ করে, আর তারপরে কিন্তু এটাতে ফল আসে। আর এটা যদি কাটিংয়ের চারা হয়ে থাকে তাহলে তো কথাই নেই, খুব কম সময়ের মধ্যে ফলন শুরু হয়ে যাবে। আর যদি বীজের থেকে চারা হতো তাহলে কিন্তু মোটামুটি 3 থেকে 4 বছর লাগে একটা ড্রাগন গাছে ফল ধরতে। তো এই গাছটা আমি এখন এই প্লাস্টিকটা গ্রো ব্যাগ থেকে বার করে নিচ্ছি। তোমরা যদি এই প্লাস্টিকটা না রাখতে চাও তোমরা ডাইরেক্ট কাঁচি দিয়ে একদম প্লাস্টিকটাকে কেটে ড্রাগন ফ্রুটসের গাছটাকে বার করে নেবে। কিন্তু আমি কি করি, এমনভাবেই গাছটাকে বার করি যাতে ওই প্লাস্টিকে আমি আবারও চারা তৈরি করতে পারি। আমি সব কিছুই না একটু রক্ষণশীলতা মনোভাবে আমি থাকি। যে কোনো জিনিস আমি নষ্ট করতে পছন্দ করি না, চাই ওটাকে বারবার রিইউজ করতে। তো সেই জন্যই আমি ওটাকে চেষ্টা করছি যাতে প্লাস্টিকটাকে না ছিঁড়ে ওটাকে আমি বার করি। আর যেদিনকে তোমরা প্রতিস্থাপন করবে চেষ্টা করবে তোমরা সেই দিনকে আর গাছে জল না দিতে, তাহলে গাছের মাটিটা একটু টাইট বা শুকনো হয়ে থাকবে। তাতে কি হয়, গ্রো ব্যাগ থেকে বা টবের থেকে, যে কোনো টবের থেকেও যদি তোমরা ট্রান্সফার করো তো ওই টবের থেকে সেদিনকে অন্তত গাছে জলটা না দিলে টবের মাটিটা বেশ একটু শুকিয়ে থাকে, আর তাহলে এক চান্সেই কিন্তু একদম গাছ আর মাটি সমেত সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। জল দিয়ে দিলে কিন্তু মাটি ঝুরঝুর করে পড়তে থাকবে। তো দেখো সুন্দর করে কিন্তু আমার প্লাস্টিক থেকে বার করে নিয়েছি। এইবারে আমার এই যে টবের মাটিটা দেখছো বেশ কয়েকদিন আগে থেকেই তৈরি করা ছিল। আমি যখনই গাছ বুনি আমার মাটি অলরেডি, আগেও তো সেই টবে গাছ থাকে, তো সে আমার মাটিটা কিন্তু অলরেডি পুষ্টিকরই থাকে। তারপরে আমার যদি ইচ্ছা হয় তো আমি এটা ওটা মেশাই। তো এখানে ঘরের যে কিচেন ওয়েস্টগুলো আছে, প্রতিদিনকার যে পাতা পচা, তারপর আমার যে কিচেন ওয়েস্ট ফল সবজির এর যে খোসাগুলো, সেগুলো আমি টবে একদম নিচে দিয়ে তার উপরে একটুখানি মাটি চাপিয়ে দিলাম। আর এইগুলো দেখো আজকের আমার যেগুলো কিচেন ওয়েস্ট বেরিয়েছে, পেঁয়াজ রসুনের খোসা, তারপরে আলুর খোসা, সবজি যা যা ফলের, সেই সব কটা খোসা কিন্তু আমি এইখানটা একদম নিচে দিয়ে দিলাম। এটা কিন্তু পচতে পচতে আমার সারও রেডি হয়ে যাবে। আর যতদিনে এটা সার রেডি হবে ততদিনে এই ড্রাগন গাছের যে শিকড়টা সেটা তলার দিকে যাবে, এবং সেই শিকড়টাও কিন্তু সেই সারের যে লিকুইড যে ফার্টিলাইজার তৈরি হবে সেটা কিন্তু পেয়ে যাবে। তো এখন এবার মাটিটা চাপিয়ে দেব। তো মাটিটার মধ্যে অলরেডি কিন্তু আমার পাতা পচা সার, তারপরে চা পাতা, নিম খোল, যেগুলো আমার ঘরের তৈরি যেগুলো সার, কম্পোস্ট সার, সেইগুলো কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। শুধু এখানে আমি মিশিয়ে নিলাম একটু এক্সেল ফার্টিলাইজার বা ডিমের খোসা চূর্ণ, যেটা আমি করেছি সেই এক্সেল চূর্ণ বা ডিমের খোসা গুঁড়ো করে আমি সেটাও মাটির সাথে মিশিয়ে দিলাম। এটা কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো সোর্স। আর আমি বারবারই যেটা বলি, ফল হোক বা ফুল, যে কোনো গাছেই কিন্তু বাড়ির তৈরি যে কম্পোস্ট সার, যেগুলো একদম ন্যাচারাল ফার্টিলাইজার, সেইগুলো দেওয়াই ভালো। বিশেষ করে ফল গাছ, ফুল গাছ তো আমরা খাই না, সেই ফুলগুলো আমরা পুজোর ক্ষেত্রে ইউজ করি বা ঘর সাজাবার জন্য, সেক্ষেত্রে তাও বা কেমিক্যাল সার প্রয়োগ করা যেতে পারে। কিন্তু ফল গাছ, বিশেষ করে টমেটো গাছ, লঙ্কা গাছ, তারপরে এই সমস্ত যারা ফল গাছ ঘরের মধ্যে বসান তাদের ক্ষেত্রে বলবো একদমই কেমিক্যাল সার প্রয়োগ না করতে। তাতে পরিবেশ দূষণ তো হয়, তার সাথে সাথে সেই গাছে যে ধরুন টমেটো গাছ বুনছেন, তখন টমেটো গাছে যদি আপনারা কেমিক্যাল সার দেন তো সেই টমেটোই তো আপনারা খাবেন, তো সেটা তো তখন আপনাদের শরীরের জন্যই ক্ষতি। তো ড্রাগন ফ্রুটসের গাছেও কিন্তু আমি সবসময় যেরকম করি, আমি আমার বাড়ির তৈরি সারযুক্ত মাটি দিই এবং সেটা ভীষণ ভীষণ ভালো, তার উপকার হয়। এবং আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে আমি সবসময় ন্যাচারাল সার তৈরি কিভাবে করবেন, কম খরচায় কী করে বাড়িতেই সার তৈরি করে গাছে দেবেন,
করবেন, কিভাবে তার পরিমাপ কতটা হবে, সব আমি কিন্তু ভিডিওর মধ্যে একদম ডিটেলসে শেয়ার করি। অনেকে হয়তো ভাবেন যে আমি ভিডিও বানানোর সময় অনেক কথা ইউজ করি বা অনেক কথা বলে ফেলি, কিন্তু বন্ধুরা আমি সহজ সরলভাবে যাতে সব মানে আমার বাগান বন্ধুরা এবং আমার যারা দর্শক বন্ধুরা আছেন তারা যাতে খুব ভালো করে বুঝতে পারে, আমি কিন্তু সেই জন্যই খুঁটিনাটি বিষয়ে কিন্তু আমি এক্সপ্লেন করি, যাতে তাদের মানে জিজ্ঞাসা যদি কিছু থাকে সেটা তো পরের কথা আমি উত্তর দেবই, আমি সবারই রিপ্লাই দিয়ে থাকি, একদম A to Z যারা কমেন্ট করে সবার কমেন্টস আমি পড়ি, রিপ্লাই দিই, কিন্তু মানে কোশ্চেন করার আগেও কিন্তু আমি উত্তর অলরেডি আমার ভিডিওর মধ্যে দিয়ে থাকি। তোমরা যদি স্কিপ করে ভিডিও না দেখো তাহলে কিন্তু তোমরা A to Z ভিডিও সম্বন্ধে জানতে পারবে। তো আমি এখন সবকটা মাটি কিন্তু ড্রাগন মানে ফ্রুটসের গাছটাকে একদম টবের মিডিল বরাবর বসিয়ে দিয়েছি এবং চারধার দিয়ে ভালো করে মাটি চেপে চেপে দিয়ে দিয়েছি এবং এখন একটু আবারও এক্সেল ফার্টিলাইজার দিয়ে দিলাম। একটু চেপে চেপে মাটিটা দিলে ভেতরে এয়ার গ্যাপটা থাকবে না এবং মানে মাটির মধ্যে জল দেওয়ার পর কিন্তু আবারও এয়ার গ্যাপ তৈরি হয়ে যায়, যেটা কিন্তু ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। তো সেই জন্যেই মাটিটা একটু বেশ ভালো করে চেপে দিলে খুব ভালো হয়। আর যেহেতু একদম ওপর অবধি মাটিটা দিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু আমার এই টবের মাটিটা হচ্ছে পুরো নিরেট মাটি নয়, মানে নিচের দিকের অনেকটাই কিন্তু আমি ওই যে বললাম সবজির খোসা ওগুলো সব দিয়েছি, সেগুলো এখন যে উচ্চতায় রয়েছে সেই উচ্চতায় কিন্তু থাকবে না, পরবর্তীকালে সেগুলো পচে পচে কিন্তু কমে আসবে। তখন আমি এখন যে মাটিটা দিচ্ছি সেই মাটিটার লেয়ারটাও কিন্তু আস্তে আস্তে নিচুর দিকে হবে, তখন সেইটা মাথায় রেখেই আমি এখন ওপর অবধি মাটি দিচ্ছি, কারণ কয়েক দিনের মধ্যেই সেই পাতা মানে সবজির ওই খোসাগুলো পচতে পচতে মাটিটা নিচের দিকে হবে এবং টপটা কিন্তু ওপর দিকে আস্তে আস্তে এতটা ফাঁকা হতে থাকবে। তো দেখো এই টিপসটাও কিন্তু খুবই ছোট একটা টিপস, কিন্তু খুব বড় ভাবে কাজে দেয়। তো আমি এখন ওপর অবধি এটা ভালোভাবে দিয়ে দিলাম। আর এইটা দেওয়ার পর জল তো আমরা দেবই ভরপুর, কারণ প্রথম যখন প্রতিস্থাপন করা হবে তখন ফুল একদম ওয়াটার দিতে হবে, যতক্ষণ না টবের নিচে আমার মানে ফুটো করা আছে টবের নিচে, যাতে এক্সেস জলটা টবের নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে এবং তার যতটা জল দরকার সেটা মাটি শোষণ করে বাকিটা এক্সেস হিসেবে বেরিয়ে যাবে। তো সবসময় টবের নিচে একটা কন্টেনার দেওয়া ভালো, যাতে এক্সেস জলটা যেখানে সেখানে পড়ে ময়লা না হয়। তো এইবার প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস তো আসে, কিন্তু ডাইরেক্ট সানলাইটটা কিছুদিনের জন্য মানে 5-7 দিনের জন্য যাতে না পড়ে, অথচ সারাদিন যাতে আলো বাতাসটা খেলে। এই পাশের গাছটাও আমি প্রতিস্থাপন করেছি, সেটা কয়েকদিন যাবৎ একটুখানি ছায়াযুক্ত জায়গা মানে যেখানে আলো বাতাস আসবে হালকা সেখানে রেখে তারপর ফুল সানলাইটে দিতে হবে। ফুল সানলাইটে দিলেই কিন্তু ড্রাগন গাছের যে মানে বাড়বাড়ন্তটা খুব ভালোভাবে হবে এবং প্রচুর কুশি বেরোবে, ছোট ছোট মানে ডাল এত বেরোবে, সেই ডাল কেটে কেটে পরবর্তীকালে কিন্তু অনেক চারা তৈরি করা যাবে। একবার গাছ কিনে আনার পর কিন্তু তার থেকে অনেক চারা তৈরি করা যায়। যদি তোমরা কম খরচায় বাগান কিভাবে তৈরি করবে, কিভাবে সার তৈরি করবে জানতে চাও, আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। নইলে কিন্তু তোমাদের কিন্তু মানে ওই পয়সা খরচা করে সমস্ত কিছু করতে হবে এবং পয়সা খরচা করে গাছ কিনে আনার পরও যদি না বাঁচে তখন দেখবে মনে হবে আর গার্ডেনিং করব না, কিন্তু এটা করলে চলবে না। আমাদের গাছ বুনতে হবে, গাছের জন্য খাটতে হবে এবং খুব সহজভাবেই গাছ করতে হবে, আর বেশি টেনশন নিলে চলবে না। একদম কম খরচে আমি কিন্তু এই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এইরকম একটা ব্যালকনির মধ্যে কিন্তু তোমরা ইজিলি এই সমস্ত বড় বড় গাছও করতে পারো। এখন যে কন্টেনারটাই আমি করেছি কয়েকদিন বাদে আমার যদি গাছ বড় হয়ে যায় আমি কন্টেনার চেঞ্জ করে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।